আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে আবারও চলে আসলাম প্রোগ্রামিং ক্লাস নিয়ে। চলো আমরা ক্লাস শুরু করে দেই। সবাই যদি আমাকে দেখতে না পাও বা যদি ঠিক মতন শুনতে না পাও তাহলে একটু কমেন্ট করে জানাবে। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছ ঠিক মতন। চলো ক্লাস শুরু করা যাক। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর ভিতরে আছে ডাটা টাইপ, এরপরে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, কিওয়ার্ড, এরপরে আছে তোমার ফরম্যাট স্পেসিফায়ার, এরপরে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি এই ভেরিয়েবল ডিক্লেয়ারের কিছু নিয়ম আছে। এরপরে সময় পেলে আমরা কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আই থিঙ্ক সবাই আমাকে ক্লিয়ার মতন দেখতে পাচ্ছ এবং কথা শুনতে পাচ্ছ। দেখো, এই যে ডাটা টাইপ, ভেরিয়েবল বা কনস্ট্যান্ট, এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু আগে থেকেই ধারণা আছে মোটামুটি। তারপরে স্পেসিফিক ক্লিয়ার ধারণা না থাকার কারণে তোমরা কিন্তু পরীক্ষায় অনেক সময় ভুল করে ফেলো। খুবই সিম্পল ভুল করার কারণে কিন্তু তোমাদের মার্কসটা কমে যায়। এই জন্য আজকে তোমাদের কনসেপ্টটা আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে এই সকল ইজি টপিকগুলো সম্পর্কে। ওকে, চলো ডাটা টাইপ কি দেখে নেই। একটা প্রোগ্রাম করার সময় আমরা বিভিন্ন ধরনের ডাটা ব্যবহার করি, তাই না? কখনো কখনো আমরা ক্যারেক্টার টাইপ ডাটা, যেটাকে আমরা অক্ষর বলি, হ্যাঁ, এই ক্যারেক্টার টাইপ ডাটা ব্যবহার করি, কখনো পূর্ণ সংখ্যা ব্যবহার করি, কখনো দশমিকযুক্ত সংখ্যা ব্যবহার করি। এখন এই যে বিভিন্ন ধরনের ডাটা ব্যবহার করতেছি, এদের ধরনকেই ডাটা টাইপ বলা হয়ে থাকে। সাধারণত সি প্রোগ্রামে আমরা 4 ধরনের মৌলিক ডাটা ব্যবহার করে থাকি। সেগুলো কি কি? বিভিন্ন ধরনের বর্ণ বা বর্ণমালা নিয়ে কাজ করার জন্য আমরা সি প্রোগ্রামে ক্যারেক্টার টাইপ ডাটা ব্যবহার করে থাকি। আবার পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার জন্য আমরা সি প্রোগ্রামে ইন্টিজার টাইপ ডাটা ব্যবহার করে থাকি। এরপরে তোমার দশমিকযুক্ত ডাটা নিয়ে কাজ করার জন্য আমরা ফ্লোট এবং ডাবল টাইপ ডাটা নিয়ে কাজ করে থাকি। তাহলে কি কি পেলাম আমরা? দেখো, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। ওকে, এখন লক্ষ্য করো, এই ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করার জন্য আবার আমাদেরকে কি করতে হয়? ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম আমরা মোটামুটি সবাই জানি। তাহলে দেখো, ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে CHAR নামে একটা কিওয়ার্ড ডিক্লেয়ার করতে হয়, দেন আমাদের ভেরিয়েবলের নাম লিখতে হয়। ইন্টিজার টাইপ অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে ইন্ট নামে একটা কিওয়ার্ড লিখতে হয়। কি নামে? ইন্ট নামে একটা কিওয়ার্ড লিখতে হয়, দেন একটা ভেরিয়েবলের নাম লিখতে হয়। এরপরে দেখো, দশমিকযুক্ত সংখ্যা নিয়ে কাজ করার জন্য আমরা ফ্লোট এবং ডাবল টাইপ ডাটা ব্যবহার করে থাকি। ফ্লোট, এটার জন্য আমরা ফ্লোট নামে কিওয়ার্ডটাই ব্যবহার করে থাকি এবং ডাবলের ক্ষেত্রে আমরা ডাবল নামে কিওয়ার্ড ব্যবহার করে থাকি। এরপরে দেখো, এই কিওয়ার্ডের পরে আমরা কি করে থাকি? একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করি। সি প্রোগ্রামে ডাটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে? এখন দেখো, এই ক্যারেক্টারের পরে ধরো আমি এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এ হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। যখন এই এ নামে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তখন এই যে এ ভেরিয়েবলটা মেমোরিতে ঠিক 1 বাইট জায়গা দখল করে। কারণ কি? এই ভেরিয়েবলের ভিতরে আমি ডাটা রাখবো, আর ডাটা রাখতে গেলে কি লাগবে? আমার একটা স্পেস দরকার হবে মেমোরিতে। এই ক্যারেক্টার টাইপের যখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তখন আমার প্রোগ্রামে 1 বাইট জায়গা দখল হয়। ইন্টিজার টাইপের যখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন আমার প্রোগ্রামে 2 বাইট জায়গা দখল হয়।
ফ্লোট টাইপের যখন আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আমার প্রোগ্রামে 4 বাইট জায়গা দখল হয়, এবং ডাবল টাইপের যখন আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আমার প্রোগ্রামে 8 বাইট জায়গা দখল হয়। এখন লক্ষ্য করো, ফ্লোট এবং ডাবল টাইপের ক্ষেত্রে দুইটাই কিন্তু দশমিক যুক্ত সংখ্যা নিয়ে আমরা কাজ করি। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ফ্লোট টাইপের ডাটার ক্ষেত্রে দশমিকের পরে সর্বোচ্চ 6 ঘর পর্যন্ত ডাটা নিয়ে কাজ করা যায়, এবং ডাবল টাইপের ক্ষেত্রে এই দশমিকের পরে 14 ঘর পর্যন্ত ডাটা নিয়ে কাজ করা যায়। চলো একটা প্রোগ্রাম দেখে নেই, খুবই সিম্পল একটা প্রোগ্রাম। এরপরে দেখো, এটা হচ্ছে প্রোগ্রামের স্ট্রাকচার। প্রথমে আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করি, এরপর একটা মেইন ফাংশন নিতে হয় আমাদের। মেইন ফাংশনের পরে আমরা প্রোগ্রামের শুরুতেই যেই ধরনের ডাটা নিয়ে কাজ করব সেই ধরনের ডাটা টাইপের ভেরিয়েবল আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়। ধরো এখন আমরা এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এ এবং বি ডিক্লেয়ার করে নিলাম। এটা হচ্ছে আমাদের সিস্টেম, তাই না? এটা আমরা মোটামুটি প্রোগ্রাম করার শুরুতেই এগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি, তাই না? এখন দেখো, এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবল কিন্তু আবার ডিক্লেয়ার করার পরে দুইভাবে ভাগ করা যায়। যে এই যে ডিক্লারেশনের উপরে ভিত্তি করে আমরা ভেরিয়েবলকে কয় ভাগে ভাগ করতে পারি? দেখো, ডিক্লারেশনের উপরে ভিত্তি করে এই ভেরিয়েবলকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা যায়। যখন কোনো ভেরিয়েবলকে আমরা কোনো মেইন ফাংশন বা কোনো ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করব তখন সেই ভেরিয়েবলকে লোকাল ভেরিয়েবল বলা হয়। আর কোনো ভেরিয়েবলকে যদি প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করে নেই তখন সেই ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। যেমন এখানে আমরা ইন্টিজার এ এবং বি ডিক্লেয়ার করেছিলাম, এই এ এবং বি কে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল বলার কারণ কি? কারণ হচ্ছে এটা মেইন ফাংশনের ভিতরে আমরা ডিক্লেয়ার করেছি। আমরা জানি সি প্রোগ্রামের ভিতরে আমরা এরকম প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের ফাংশন ডিক্লেয়ার করে নিতে পারি। তো যে কোনো ফাংশনের ভিতরে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তখন সেটাকে আমরা বলতেছি কি? লোকাল ভেরিয়েবল। তাহলে গ্লোবাল ভেরিয়েবল কোনটা হবে? ধরো এই যে মেইন ফাংশন আমরা শুরু করলাম তার আগেই একটা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করে নিতে পারি। যেমন এখানে ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল নিলাম, যার ভ্যালু অ্যাসাইন করে দিলাম 10। তাহলে এই লোকাল ভেরিয়েবল যাকে আমরা মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করেছি এবং গ্লোবাল ভেরিয়েবল যাকে আমরা প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করেছি, এই দুইটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কোনো ফাংশনের ভিতরে যদি ডিক্লেয়ার করা হয় তাহলে সেই ফাংশন ভেরিয়েবলটা শুধুমাত্র ওই ফাংশনের ভিতরেই সীমাবদ্ধ থাকে। ওই ফাংশনের বাইরে যদি ব্যবহার করতে হয় তাহলে ওই ভেরিয়েবলটাকে আবার আলাদাভাবে আমাদেরকে ডিক্লেয়ার করে নিতে হয়। আর গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে এটা আমরা প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করে থাকি। যেহেতু প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করি এবং এই ভেরিয়েবলটাকে আমরা প্রোগ্রামের ভিতরে যত ফাংশনই নেই না কেন সকল ফাংশনের জন্য এই ভেরিয়েবলটা প্রযোজ্য, অর্থাৎ সকল ফাংশনে কিন্তু আমরা এই ভেরিয়েবলটা ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে মেইন পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ডাটা টাইপ কি এটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপরে ভেরিয়েবল কি, ভেরিয়েবল 2 ধরনের সেটাও আমরা জানলাম। এরপরে চলে আসি কনস্ট্যান্টে। কনস্ট্যান্ট হচ্ছে এই সি প্রোগ্রামের ভিতরে কোনো রাশির মান যদি আমরা পরিবর্তন করতে না পারি, একটা ফিক্সড মান যদি থাকে যেই মানটা আমরা পুরো প্রোগ্রামের ভিতরে পরিবর্তন করতে পারবো না, সেই ধরনের মানকে আমরা কনস্ট্যান্ট বলে থাকি। এখন সি প্রোগ্রামে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য কিছু নিয়ম আছে। ধরো আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, বৃত্তের ক্ষেত্রফল এখন এখানে আমরা বৃত্তের ব্যাসার্ধ ইনপুট দিব, কিন্তু এই যে পাইয়ের মান পাই আর স্কোয়ার, তাই না? আমরা এখানে সূত্রটা ধরো লিখব
এখানে স্ক্যানএফ করে আমরা মানটা নিয়ে নিব, ঠিক আছে। প্রিন্টএফ ধরো আমরা ব্যাসার্ধ চাইলাম, রেডিয়াস চাইলাম, দেন স্ক্যানএফ করে আমরা মানটা নিয়ে নিলাম। এরপরে কিন্তু দেখো এই যে আমরা পাইটা ব্যবহার করব, এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু আর ইন্টু আর। ওকে, এখন এইখানে যে পাইয়ের মান কিন্তু ফিক্সড 3.1416। এখন এই ফিক্সড মান এটা কিন্তু আমাদের আর পরিবর্তন করার দরকার পড়ে না। তাহলে আমরা কিন্তু চাইলেই পাইকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে ফেলতে পারি, যেখানে পাইয়ের মানটা আর কখনোই পরিবর্তন হবে না। তাহলে এই কনস্ট্যান্ট বা এই ধ্রুবক রাশির মান আমরা কিভাবে ডিক্লেয়ার করব? সি প্রোগ্রামে এই কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য একটু আগে আমরা দেখে আসলাম যে দেখো গ্লোবাল ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ধরো এই পাইটাকে আমরা নিলাম ফ্লোট পাই 3.1416 মানটা নিয়ে নিলাম। এইভাবে যদি ডিক্লেয়ার করতাম তাহলে এটা হতো আমাদের গ্লোবাল ভেরিয়েবল। এই ফ্লোটের আগে কনস্ট নামে একটা কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করে নেই, তাহলে এই পাই নামে যে ভেরিয়েবলটা ছিল এই ভেরিয়েবলটাই কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ এর ভ্যালুটা ফিক্সড হয়ে যায়। এই প্রোগ্রামের ভিতরে এই ভেরিয়েবলের ভ্যালু আর কখনোই পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছ। এই কনস্ট কিওয়ার্ড ছাড়াও আরও একটা পদ্ধতিতে কোনো একটা ভেরিয়েবলের মানকে ফিক্সড করে ফেলা যায়, অর্থাৎ কনস্ট্যান্ট করা যায়। সেটা কিভাবে? ধরো আমরা আমরা কনস্ট কিওয়ার্ড ব্যবহার করব না, অন্যভাবে চাচ্ছি আমরা ভেরিয়েবলটাকে আমরা কনস্ট্যান্টটাকে ডিক্লেয়ার করব। তাহলে কিভাবে? এই যে হ্যাশ ডিফাইন প্রিপ্রসেসর ব্যবহার করেও কিন্তু আমরা কোন একটা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি। হ্যাশ ডিফাইন পাই 3.1416। খেয়াল রাখবে হ্যাশ ডিফাইন এইরকম প্রিপ্রসেসর ব্যবহার করলে এটার পরে সেমিকোলন দিতে হয় না। আর যখন আমরা কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে কোন একটা ভেরিয়েবল কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, সেটার পরে কিন্তু আবার আমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হয়। তো এই দুইভাবে আমরা চাইলে কিন্তু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। আর কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হলে এই প্রোগ্রামের ভিতরে কিন্তু তার মান কখনোই পরিবর্তন করা যায় না। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এখানে আমরা যে বললাম, যখন আমরা কনস্ট লিখেছি এটাকে বলেছিলাম কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডটা বললাম প্রোগ্রামের ভিতরে, এই কিওয়ার্ডটা আসলে কি? কিওয়ার্ড হলো এই সি প্রোগ্রামের ভিতরে কতগুলো ফিক্সড শব্দ যাদের নির্দিষ্ট অর্থ রয়েছে, এবং যেই কিওয়ার্ডগুলো মানে যেই ওয়ার্ডগুলো কি করে একটা নির্দিষ্ট কাজ করে থাকে। এই কিওয়ার্ডগুলোকে আমরা কিন্তু ভেরিয়েবল হিসেবেও ডিক্লেয়ার করতে পারি না। যেমন দেখো আমরা যখন মেইন ফাংশন নেই, মেইন লিখে থাকি, তারপরে আমরা ইফ, এলস, ফর, হোয়াইল, ডু হোয়াইল ইত্যাদি বিভিন্ন ফাংশনের কাজ করেছি, বা এই যে লুপের কাজ করেছি, তারপরে দেখো এখানে কন্ট্রোল স্টেটমেন্টের কাজ করেছি। এই যে ইফ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, মেইন ফাংশন, এগুলা কিন্তু এক একটা কিওয়ার্ড যাদের নির্দিষ্ট কাজ রয়েছে। যেমন দেখো মেইন ফাংশন, এখান থেকে প্রোগ্রামের কাজটা শুরু হয়। এই মেইনের কিন্তু একটা কাজ রয়েছে, এই মেইনকে কিন্তু আমরা অন্য কোনো জায়গায় সেই প্রোগ্রামে ব্যবহার করতে পারি না। এরপরে দেখো ইফ, এলস, এদের প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট করে কাজ রয়েছে, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু ফিক্সড, এগুলো আমরা অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারি না। তো এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। আমাদের সি প্রোগ্রামে টোটাল 32টার মতন কিওয়ার্ড আছে, এটা তোমরা জেনে রাখবে, অনেক সময় এমসিকিউতে চলে আসে। এরপরে দেখো সি প্রোগ্রামের ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাই না? ধরো এখানে ইন্টিজার টাইপেরই নিলাম আমি, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ। আবার ধরো লিখলাম সাম, আবার ধরো লিখলাম আই। এই যে ভেরিয়েবলের নাম দিলাম, এই নামগুলো আমরা কতভাবে দিতে পারি, কি কি নাম দিতে পারি? সবগুলোর নাম কি আমাদের ভ্যালিড হবে? বা কোনো নাম লিখলে এমনও তো হতে পারে যে কম্পাইলার সেটা অ্যাকসেপ্ট করবে না। সেই নিয়মগুলো কিন্তু আমাদের জানা দরকার, যে এখানে কোন নামগুলা লিখলে সেগুলা ভ্যালিড হবে এবং কোন কোন ক্ষেত্রে সেগুলা ইনভ্যালিড হবে। ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে আমরা এই যে ইন্টিজার এ লিখেছি, এই যে ইন্টিজার এ লিখেছিলাম, এই যে প্রথম অক্ষর, বা এই যে সাম লিখলাম, এই যে প্রথম অক্ষরটা আমাদের সবসময় বড় হাতের এ থেকে বড় হাতের জেড, অথবা ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড,
এই 26টা 52টা অক্ষরের ভিতরে হতে হবে। ভেরিয়েবলের নামকরণের প্রথম অক্ষর অবশ্যই খেয়াল রাখবে, প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের এ থেকে বড় হাতের জেড অথবা ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড এর ভিতরে হতে হবে। এর বাইরে অন্য কোনো বর্ণ বা অন্য কোনো চিহ্ন আমরা কোনো কিছুই ব্যবহার করতে পারবো না। এখন দেখো এখানে যেমন শুধু একটা অক্ষর দিয়ে একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করেছি, আবার এখানে লিখেছি সাম, তাহলে এই প্রথম অক্ষরের পরের অক্ষরগুলো কি হতে পারবে সেটাও তো আমাদের জানতে হবে। এই প্রথম অক্ষরের পরের অক্ষরগুলো ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, বড় হাতের এ থেকে বড় হাতের জেড, 0 থেকে 9 আন্ডারস্কোর এবং $সাইন। এই অক্ষর বা এই চিহ্নগুলোর বাইরে এই প্রথম অক্ষরের পরের যে অক্ষরগুলো আছে এর বাইরে আমরা কোনো কিছুই ব্যবহার করতে পারবো না। তাহলে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, বড় হাতের এ থেকে বড় হাতের জেড, 0 থেকে 9 আন্ডারস্কোর এবং $সাইন। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন দেখো তাহলে আমরা যদি চাই যে আমাদের নামকেও ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে চাই সেটাও কিন্তু সম্ভব। দেখো তোমরা যে কারো নাম এখন সেই রুলসের ভিতরে পড়ে যায় কিনা, এ থেকে জেড বড় হাতের এ অথবা ছোট হাতের এ থেকে, তারপরে 0 থেকে 9 আন্ডারস্কোর $সাইন, এগুলোর ভিতরে চাইলে কিন্তু আমরা নামকে ডিক্লেয়ার করতে পারি। তাহলে কোন কোন ক্ষেত্রে ডিক্লেয়ার করলে এই ভেরিয়েবলগুলো ভুল হবে বা ইনভ্যালিড হবে? যেমন এই ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে প্রথম অক্ষর কখনোই ডিজিট দিয়ে শুরু করা যাবে না। অর্থাৎ কেউ যদি এখানে লিখো 5 সাম, এইভাবে যদি ডিক্লেয়ার করো ভেরিয়েবল, তাহলে এই ভেরিয়েবলটা ভুল। এইভাবে কখনোই আমরা ডিক্লেয়ার করতে পারবো না। এটাকে চাইলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম, এটা কিন্তু ঠিক ছিল, কিন্তু 5টাকে যদি আমরা শুরুতে লিখে ফেলি তাহলে সেটা কিন্তু আমাদের হবে না। আরেকটা জিনিস লক্ষ্য করবে যে এই ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে আমরা কখনো কিন্তু একটা ভেরিয়েবলে ফাঁকা জায়গা রাখতে পারি না বা স্পেস দিতে পারি না। অর্থাৎ এ বি, দেখো এখানে এবি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কিন্তু মাঝখানে আমি একটা স্পেস দিয়ে ফেলেছি, এই ধরনের ভেরিয়েবল কিন্তু ভুল। এভাবে মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। এরপরে দেখো একটু আগে আমরা কিওয়ার্ড পড়ে এসেছিলাম তাই না, যে মেইন, ইফ, এলস, ফর, এই কিওয়ার্ডগুলো কিন্তু ভেরিয়েবলের নাম হিসেবে কখনোই ব্যবহার করা যাবে না। ওই কিওয়ার্ডগুলো ফিক্সড, তাদের নির্দিষ্ট কাজ আছে, তাদের নামকে আমরা কখনোই এই ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। এরপরে লক্ষ্য করো সি প্রোগ্রামকে আমরা জানি যে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়, তোমরাও অবশ্যই জানো তাই না। এই সি প্রোগ্রামকে কেন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ হচ্ছে সি প্রোগ্রামে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর আলাদা আলাদা অর্থ বহন করে, আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, এই জন্য সি প্রোগ্রামকে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন ধরো এখানে আমি সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কিন্তু প্রোগ্রামের ভিতরে বড় হাতের সাম লিখে আমি ভেরিয়েবল ব্যবহার করছি। এই ধরনের ভেরিয়েবল কিন্তু এইখানে ছোট হাতের অক্ষরে ডিক্লেয়ার করে প্রোগ্রামের ভিতরে বড় হাতের অক্ষরে এইভাবে ব্যবহার করা যাবে না। তাহলে ছোট হাতের অক্ষরে যদি আমি ডিক্লেয়ার করি তাহলে প্রোগ্রামের ভিতরে অবশ্যই আমাকে ছোট হাতের অক্ষরে ব্যবহার করতে হবে। যদি বড় হাতের অক্ষরে ডিক্লেয়ার করি তাহলে বড় হাতের অক্ষরে ব্যবহার করতে হবে। দেখো এখানে ছোট হাতের অক্ষরে লিখলাম, আবার এখানে বড় হাতের অক্ষরে লিখলাম, দুইটা কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখন আরেকটা জিনিস দেখো, এখানে যেমন আমি লিখেছি এ একটা ক্যারেক্টার, এখানে লিখেছি সাম 3টা ক্যারেক্টার, তাহলে সর্বোচ্চ আমি কত বড় একটা ভেরিয়েবলের নাম কত বড় হতে পারে তাই না। আমাদের নামের ক্ষেত্রে দেখবা কারোর নাম ছোট হয়, কারোর নাম আবার অনেক বড় হয়। তেমনি এই যে আমরা ভেরিয়েবলের নাম লিখতেছি, তো এই ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে কখন সর্বোচ্চ আমরা কত বড় পর্যন্ত লিখতে পারবো এটা মনে রাখবে। ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে সর্বোচ্চ আমরা 31টা ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারি। কয়টা পারি? সর্বোচ্চ 31টা ক্যারেক্টার পর্যন্ত আমরা ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এগুলো ছিল আমাদের বেসিক টার্ম। এরপরেও যদি তোমাদের কনফিউশন থাকে বা কনসেপ্ট ক্লিয়ার না হয় তোমরা কোশ্চেন করবে, আশা করি বোঝাতে পারবো। চলো এবার আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। লিপ ইয়ারের প্রোগ্রাম আমরা অনেকেই পারি, আবার অনেকেরই সমস্যা আছে। চলো একটু ঝালাই করে নেই কিভাবে লিপ ইয়ারের প্রোগ্রামটা আমরা করি। আচ্ছা, লিপ ইয়ার কি সেটা সম্পর্কে আগে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। একটা বছর
লিপ ইয়ার হয় কখন সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা জানি যে এই যে কখনো বছর আমাদের এই যে ফেব্রুয়ারি মাস কখনো কি হয় 28 দিনে হয়, কখনো 29 দিনে হয়, তাই না? এটার কিছু ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন তোমরা সবাই জানো। তো এখন ম্যাথমেটিক্যালি সেটা আমরা কিভাবে বের করব, ম্যাথমেটিক্যালি আমরা সেটা কিভাবে জানবো? ঠিক আছে, ম্যাথমেটিক্যালি সিস্টেম হচ্ছে যে ধরো কোনো একটা বছর, সেই বছরটা যদি 400 দ্বারা সরাসরি ভাগ যায় তাহলে সেই বছরটাকে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ বলতে পারি। আর কোনো বছর আরেকটা নিয়ম আছে, সরাসরি যদি 400 দ্বারা ভাগ যায় তখন সেটাকে আমরা লিপ ইয়ার বলবো। আর অথবা যদি সেটা 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা ভাগ না যায় সেক্ষেত্রেও আমরা সেই বছরটাকে লিপ ইয়ার বলবো। যেমন ধরো আমি যদি 2000কে 400 দ্বারা ভাগ করি তাহলে 2000 কিন্তু 400 দ্বারা ভাগ যাচ্ছে, এটা কিন্তু তাহলে লিপ ইয়ার হচ্ছে। এখন লক্ষ্য করো 2004, এই 2004কে আমি 400 দ্বারা ভাগ করলে কি ভাগ যাবে? আচ্ছা, 400 দ্বারা ভাগ যায়, এটা আমরা কিভাবে বুঝবো? ভাগ করার পরে যদি আমাদের ভাগশেষ 0 চলে আসে তখন আমরা বুঝতে পারি যে এই সংখ্যাটা এই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। এখন দেখো 2004 এটাকে যদি আমরা 400 দ্বারা ভাগ করি তাহলে কি ভাগশেষ 0 আসবে? ভাগশেষ কিন্তু 0 আসে না, তোমরা ক্যালকুলেটরে করে দেখো। তাহলে কি এটাকে আমরা লিপ ইয়ার বলবো না? আরও কিন্তু একটা নিয়ম আছে লিপ ইয়ার হওয়ার জন্য। 2004কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ 2004 এটা যদি 4 দ্বারা ভাগ যায় এবং একই সাথে 100 দ্বারা ভাগ না যায় সেক্ষেত্রে আমরা 2004কে কি বলতে পারবো? লিপ ইয়ার বলতে পারবো। তাহলে দেখো তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে যে 2004 কিন্তু 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে কিন্তু ভাগ যায় না। তাহলে এই 2004কে কিন্তু আমরা কি বলতে পারি? লিপ ইয়ার বলতে পারি। এখন এই ক্যালকুলেশনটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা আমাদের দেখা দরকার। চলো একটু দেখে নেই। তাহলে একটা প্রোগ্রাম শুরু করা যাক। প্রথমে আমি হেডার ফাইল লিখে নিলাম, এরপরে মেইন ফাংশন দিয়ে শুরু করলাম, এরপরে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ধরো ওয়াই নিলাম। এখন আমি আমাদের প্রোগ্রামটা রান করলে যে এরকম কনসোল আসে, সেই কনসোলে একটা মেসেজ দেখাতে চাচ্ছি যে ইন্টার এ ইয়ার, ইন্টার এ ইয়ার, এরকম যেন একটা মেসেজ আসে বা একটা আউটপুটে লেখা দেখায়। তো এই ধরনের আউটপুটে লেখা দেখানোর জন্য আমরা কি করে থাকি? প্রিন্টএফ একটা ফাংশন ব্যবহার করে থাকি, তাই না? প্রিন্টএফ ফাংশন, যেই ফাংশনের ভিতরে এই ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখবো সেটাই আমার আউটপুটে আসবে। তাহলে এই ডাবল কোটেশনের ভিতরে আমি লিখে দিলাম ইন্টার এ ইয়ার। ওকে, তাহলে এই প্রোগ্রামটা যখন রান করব তখন এই লেখাটা আমার আউটপুটে চলে আসবে। এখন আমি এই ওয়াই ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য কি করব? স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ ইনপুট নেওয়ার জন্য কিবোর্ড থেকে আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে থাকি এবং আউটপুট দেখানোর জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে থাকি। এখন দেখো এই স্ক্যানএফ এর ভিতরে যেহেতু এটা ইন্টিজার টাইপ, এই জন্য আমাকে লিখতে হবে %d। এই %d কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে তোমাদের একটু বলে নেই সংক্ষেপে। দেখো, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে নির্দিষ্ট ফরম্যাটের ডাটা নিয়ে কাজ করার জন্য আমরা কিন্তু সি প্রোগ্রামে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি। আর এই ফরম্যাট স্পেসিফায়ার কোথায় কোথায় ব্যবহার করা হয়? ইনপুট নেওয়ার ক্ষেত্রে এবং আউটপুট দেখানোর ক্ষেত্রে। ধরো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম ওয়াই, এই ওয়াই এর ভিতরে তাহলে আমরা কোন ধরনের ডাটা ইনপুট দিব? পূর্ণ সংখ্যা ইনপুট দিব। এই পূর্ণ সংখ্যা ইনপুট যেহেতু এটা ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হয় %d। ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হয় %c। ফ্লোট টাইপের ডাটা, অর্থাৎ যদি দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হয় %f। এবং ডাবল টাইপের ডাটা, সেই ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হয় %lf। অর্থাৎ যদি আমরা এখানে ক্যারেক্টার টাইপের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম এবং ক্যারেক্টার টাইপের কোনো একটা সংখ্যা আমরা ইনপুট নিতাম বা একটা ভ্যালু আমরা ইনপুট নিতাম, তখন কিন্তু এখানে আমরা %d এর জায়গায় কি লিখতাম? %c লিখতাম। যদি এখানে ফ্লোট টাইপের কোনো একটা ভেরিয়েবল নিতাম সেক্ষেত্রে আমরা কি করতাম? এখানে কিন্তু আমরা অবশ্যই %f লিখতাম। জিনিসটা খেয়াল রাখবে। এরপরে দেখো কমা দিয়ে আমাদের সেই ভেরিয়েবলের নামটা লিখে দিতে হয়। তাহলে
এখানে আমাদের স্ক্যানএফ ফাংশনটা কি করবে, এই ওয়াই নামে ভেরিয়েবলের ভিতরে আমরা যে ভ্যালুটা কিবোর্ড থেকে ইনপুট দিব সেই ভ্যালুটাকে ওয়াই এর ভিতরে রাখবে। এইবার আমরা সরাসরি কন্ডিশনে চলে যাব। একটু আগে যে কন্ডিশনটা দিলাম যে আমরা যেই ভ্যালুটা ইনপুট দিব সেই ভ্যালুটা 400 দ্বারা ভাগ যায় কিনা, অথবা আরেকটা কন্ডিশন হচ্ছে 4 দ্বারা ভাগ যাবে এবং 100 দ্বারা ভাগ যাবে না। এই ধরনের শর্তযুক্ত কাজ করার জন্য সি প্রোগ্রামে আমরা কি করি, কন্ট্রোল স্টেটমেন্টের ব্যবহার করি। আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে শিখে ফেলেছি, তাই না, যে কন্ট্রোল স্টেটমেন্ট কি, ইফ কন্ট্রোল স্টেটমেন্ট। ওকে, এখন এই ইফের ভিতরে আমরা কি করব, কন্ডিশন লিখব। যেই ভ্যালুটা ইনপুট নিলাম সেই ভ্যালুটা কার ভিতরে আছে, ওয়াই এর ভিতরে আছে। তাহলে এখানে ওয়াই, এই যে দেখো মড 400, এই যে মড লিখলাম বা মডুলাস অপারেটর, এই মডুলাস অপারেটরের কাজ কি বা অপারেটর কি, সি প্রোগ্রামে কিন্তু আমরা গাণিতিক যৌক্তিক কাজ করার জন্য বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি যাদেরকে অপারেটর বলা হয়। এই অপারেটর সম্পর্কে তোমাদের আরেকদিন আলোচনা করব। তাই বিভিন্ন ধরনের অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, রিলেশনাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে। তো এই যে মডুলাস অপারেটর, এটা একটা অ্যারিথমেটিক অপারেটর, যেই অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ বের করা। অর্থাৎ ওয়াই মড 400 আমি যদি লিখি, ধরো আমি যদি লিখি 10 মড 3, এখন 10কে 3 দ্বারা ভাগ করার পরে যেই ভাগশেষটা অবশিষ্ট থাকে সেই ভাগশেষটা বের করার কাজই হচ্ছে এই মডুলাস অপারেটরের। তাহলে এখানে মান কত আসবে, 1। তাহলে যেই মানটা আমি ইনপুট নিলাম সেই মানটাকে ওয়াই এর ভিতরে রাখবো, আর ওয়াইকে আমি মডুলাস করতেছি কত দ্বারা, 400 দ্বারা। এখন এই ভ্যালুটা 0 কিনা সেটা আমরা কিভাবে করব, এই করার জন্য আমরা কি করি, সমান সমান বা রিলেশনাল অপারেটর। সি প্রোগ্রামে এই ইকুয়াল ইকুয়াল দিয়ে আমাদের রিলেশনাল অপারেটর বোঝায়। রিলেশনাল অপারেটরে গ্রেটার দেন আছে, লেস দেন আছে, বড় ছোট বা সমান কিনা কম্পেয়ার করার জন্য আমরা এই ধরনের অপারেটরগুলো ব্যবহার করে থাকি। দিলাম কি, ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ যেই মানটা আমি ইনপুট নিলাম সেই মানটাকে 400 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ আমার 0 হয় কিনা। আচ্ছা, এরপরে দেখো এই কন্ডিশনটা আমার চেক করা হয়ে গেল। এরপরে কি আমি বলেছিলাম না আরও একটা কন্ডিশন আছে, আরও একটা কন্ডিশন কি, যে সেটা 4 দ্বারা ভাগ যাবে এবং 100 দ্বারা ভাগ যাবে না। তো এই ইফের ভিতরে এই ধরনের কাজ করার জন্য, এই যে যুক্তি নিয়ে কাজ করার জন্য এটা অথবা এইটা, এই ধরনের যুক্তি নিয়ে কাজ করার জন্য আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করে থাকি। আমরা জানি যে আমাদের 3টা লজিক্যাল অপারেটর আছে, অ্যান্ড অপারেটর, অর অপারেটর অথবা নট অপারেটর। অ্যান্ড অপারেটরের কাজ কি, অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে অ্যান্ড এবং অর অপারেটর দুইটাই একটা বাইনারি অপারেটর, যেটা হচ্ছে দুইটা ভ্যালু নিয়ে কাজ করে। অর্থাৎ অ্যান্ডের আগে পরে যা লেখা হবে, যদি আমি কোনো কন্ডিশন দিয়ে থাকি তাহলে দুইটাই সত্য হতে হবে, তাহলেই সে মাত্র আউটপুট দিবে সত্য। আর অর অপারেটরের ক্ষেত্রে যেই দুইটা ভ্যালু নিয়ে আমি কাজ করব বা যেই দুইটা এক্সপ্রেশন নিয়ে আমি কাজ করব, যে কোনো একটা সত্যি হলেই সে আমাকে আউটপুট দিবে সত্যি। তাহলে দেখো আমি কিন্তু এখানে বলেছিলাম যে 400 দ্বারা যদি ভাগ যায় অথবা 4 দ্বারা ভাগ যাবে এবং 100 দ্বারা ভাগ যাবে না। তাহলে এই যে দিলাম অথবা, সি প্রোগ্রামে এরকম লজিক্যাল অপারেটর দিতে আমরা ব্যবহার করে থাকি। তো এই যে অথবা দেওয়ার পরে এখন আবার আমাদের আরেকটা কন্ডিশন আছে যে সেটা 4 দ্বারা ভাগ যাবে এবং 100 দ্বারা ভাগ যাবে না। এই এক্সপ্রেশনটা আমরা কিভাবে লিখব, 4 দ্বারা ভাগ যাবে একটু আগে যেভাবে আমরা বের করলাম, তাহলে 400 দ্বারা ভাগ যায় ইকুয়াল ইকুয়াল 0 দিলাম, তাহলে 4 দ্বারা ভাগ যাবে এটা কিভাবে লিখব, ওয়াই মড 4 ইকুয়াল ইকুয়াল 0, ওয়াই মড 4 ইকুয়াল ইকুয়াল 0। তাহলে আমি এখানে চেক করতেছি যে এই ওয়াই এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা 4 দ্বারা ভাগ যায় কিনা। অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 সমান হয় তাহলে আমি ধরে নিব যে এটা 4 দ্বারা ভাগ যায়। এবং তাহলে এবং দেওয়ার জন্য আমরা লজিক্যাল অ্যান্ড ব্যবহার করি, এবং সেটা 100 দ্বারা ভাগ যাবে না এরকম অবশ্যই হতে হবে। তাহলে যাবে না এটা কম্পেয়ার করার জন্য কি করব আমি, ওয়াই মড 100 ইজ নট ইকুয়াল 0, ইজ নট ইকুয়াল 0। ভাগ যাচ্ছে এটা বের করার জন্য আমি 0-র সাথে কম্পেয়ার করতেছি, অর্থাৎ ওয়াইকে 400 দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয়, 0 ইকুয়াল 0, 0 0 সমান, তাহলে এটা আমি বুঝে নিব যে সত্যি। ওয়াইকে 4 দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ এই পাশেও 0 হয় এই পাশেও 0 হয়, 0 সমান 0 ধরে নিলাম সত্যি। এবং এখানে দিয়েছি আমি নট ইকুয়াল, অর্থাৎ এটা সমান হতে পারবে না, সমান হলেই কিন্তু আমাদের বিপদ। এরপরে দেখো ইফের ক্ষেত্রে আমরা কন্ডিশন দেওয়ার পর কিন্তু কখনো এখানে সেমিকোলন ব্যবহার করি না। তোমরা কি করো, ভুলে অনেক সময় কিন্তু এখানে সেমিকোলন দিয়ে ফেলো, যেখানে সেমিকোলন দেওয়া দরকার তোমরা কিন্তু অনেক সময় সেমিকোলন দাও না।
আবার যেসব জায়গায় সেমিকোলন দেওয়া দরকার নেই সেই জায়গায় কিন্তু ভুলে অনেক সময় সেমিকোলন দিয়ে ফেলো। এই জিনিসগুলো খেয়াল রাখবে। তো এই কন্ডিশনটাই কিন্তু এই প্রোগ্রামের মেইন অংশ। এই কন্ডিশনটা যদি বুঝতে পারো, দেখো এরপরে কিন্তু সহজ। তাহলে দেখো, যখনই আমরা অর অপারেটর ব্যবহার করব, অর অপারেটরের কাজ হচ্ছে এই পাশের যুক্তিটা অথবা এই পাশের যুক্তিটা, এই পাশের যুক্তিটা অথবা এই পুরো যুক্তিটা, যে কোনো একটা যদি সত্যি হয় তাহলে সে আমাদের আউটপুট দিবে সত্যি। তার মানে এই ইফটা সত্যি হবে। দেন ইফের আন্ডারে আমি যে স্টেটমেন্ট লিখবো সেটা কাজ করবে। আর এটা মিথ্যা হবে কখন? এটাও মিথ্যা, এই পার্টটাও মিথ্যা। দুই পার্টই যদি মিথ্যা হয় তখনই শুধুমাত্র ইফের আন্ডারে যে স্টেটমেন্টগুলো আমি লিখবো সেগুলো কাজ করবে না। আবার দেখো, এই পুরো পার্টের ভিতরে কিন্তু আমি অ্যান্ড ব্যবহার করেছি। এই অ্যান্ডের অর্থ হচ্ছে এই পার্টটাও সত্যি হবে, এই পার্টটাও সত্যি হবে। যদি দুইটা পার্টই সত্যি হয় সেক্ষেত্রে এই পুরো পার্টটা সত্যি হবে। ধরো কোনো ক্ষেত্রে এই y mod 4 = 0 এটা সত্যি হলো, কিন্তু এটা সত্যি হলো না, তাহলে কিন্তু এই পুরো পার্ট মিথ্যা হয়ে যাবে, এই পুরো পার্ট কিন্তু কাজ করবে না। ব্যাপারটা মাথায় রাখবে। তাহলে দেখো, যদি এ সত্যি হয় তখন আমরা কি করব? এই ইফ এর নিচে স্টেটমেন্ট লিখলাম printf, সে আমাদের আউটপুটে দেখাবে লিপ ইয়ার। আচ্ছা, এখন যদি সত্যি না হয় সেক্ষেত্রে এই ইফটা যদি সত্যি হয় সেক্ষেত্রে আমাদের এটা আউটপুটে দেখাবে। যদি সত্যি না হয় সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমরা চলে যাব এলস। এলসের আন্ডারে লিখলাম printf not leap year, দেন শেষ রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেইন ফাংশনের কাজ আমি শেষ করে দিলাম। এই হচ্ছে আমার প্রোগ্রাম। আশা করি এই ইফের পরে যে আমি যুক্তিটুকু দিয়েছি এটা কিন্তু এই প্রোগ্রামের মেইন অংশ। এইটা বুঝতে পারলে বাকিগুলো তোমাদের কাছে খুবই সহজ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই অংশটা যদি সত্যি হয় তাহলে ইফের আন্ডারে কি লিখেছি? এই স্টেটমেন্টটা লিখেছি printf, এই printf কাজ করবে। যদি এই ইফ সত্যি না হয় সেক্ষেত্রে আমরা এলসে চলে যাব। এলসে গিয়ে কি করব? এই যে নট লিপ ইয়ার লিখেছি, তখন নট লিপ ইয়ার। এখন দেখো, আমি যদি 2020 ইনপুট দেই তাহলে কি হয়? প্রোগ্রামটা কিভাবে কাজ করবে? প্রোগ্রামটা মেইন ফাংশন থেকে শুরু হলো, ইন্টার এ ইয়ার, আমাদের আউটপুটে দেখাবে ইন্টার এ ইয়ার। তারপরে আমরা 2020 ইনপুট দিলাম, তাহলে ওয়াই এর ভিতরে 2020 চলে গেল। এরপরে 2020কে 400 দ্বারা ভাগ করবে। 2020 কি 400 দ্বারা ভাগ যায়? ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে, যে দেখবা যে 400 দ্বারা কিন্তু ভাগ যায় না। তাহলে এই পার্টটা কিন্তু সত্যি হলো না। এই পার্টে চলে আসো। এই পার্টে আসার পরে দেখো 2020 ভ্যালুটা কিন্তু আছে ওয়াই এর ভিতরে। এই 2020 কিন্তু 4 দ্বারা ভাগ যাচ্ছে। হ্যাঁ, এই পার্টটা সত্যি। এবং এখানে চেক করতে হবে যে 100 দ্বারা যদি ভাগ না যায় তাহলে এই পার্টটা ঠিক আছে। 2020 চেক করে দেখবে যে 100 দ্বারা কিন্তু ভাগ যায় না। তাহলে এটাও সত্যি হলো, এটাও সত্যি হলো। তাহলে এই পুরা পার্টটা কিন্তু আমাদের সত্যি হয়ে গেল। তাহলে এই পুরা পার্টটা যদি সত্যি হয়, যে কোনো একটা পার্ট সত্যি হলেই কিন্তু অরের ক্ষেত্রে আমরা সত্য আউটপুট পাই। তাহলে এই পার্টটা যদি সত্য পাই তাহলে ইফ সত্যি হয়ে যাবে। তখন আমাদের কি আসবে? printf আউটপুটে দেখাবে লিপ ইয়ার। আউটপুটে আমাদের কি দেখাবে? লিপ ইয়ার। আবার দেখো, কেউ যদি এরকম করো, ইনপুট দিলে 2100, ঠিক আছে। এখন দেখো 2100 ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন হবে? 2100 ক্ষেত্রে এই পার্টটা কিন্তু 400 দ্বারা ভাগ যায় না, সত্যি হবে না। এখানে চলে আসো, এখানে কিন্তু 4 দ্বারা ভাগ যায়। হ্যাঁ, এটা সত্যি হইল। কিন্তু দেখো এখানে কিন্তু কথা ছিল যে 100 দ্বারা ভাগ যদি না যায় তাহলে এই পার্টটা সত্যি হবে, কারণ আমরা এখানে দিয়েছি নট ইকুয়াল 0। এখন 2100 কিন্তু 100 দ্বারা ভাগ যায়, তাহলে এই পার্টটা কিন্তু হচ্ছে না। আর অ্যান্ডের ক্ষেত্রে কি হয়? দুইটা পার্টই সত্যি হইতে হয়। যেহেতু এই পার্টটা সত্যি হয় না, তাহলে এই পুরো অ্যান্ডটাই কি করবে না? কাজ করবে না। আর এটা তো আগেও কাজ করেনি, তাহলে এটাও মিথ্যা হলো, এটাও মিথ্যা হলো। তাহলে দুইটাই যখন মিথ্যা হবে তখন ইফের আন্ডারে যেই স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্ট কিন্তু কাজ করবে না। তাহলে কাজ না করলে কি হবে? এই লিপ ইয়ার কিন্তু আর আউটপুটে আসবে না। তখন এই 2100-র জন্য কি হবে? নট লিপ ইয়ার, এটা আমাদের আউটপুটে আসবে। আশা করি বুঝতে পারছো সবাই। এখন চলো এই লিপ ইয়ারের প্রোগ্রামের জন্য আমাদের ফ্লো চার্টার অ্যালগোরিদম কীরকম হয় একটু দেখে নিই। প্রোগ্রাম যদি বুঝে থাকো তাহলে ফ্লো চার্টার অ্যালগোরিদম করা খুবই সহজ। ফ্লো চার্টার অ্যালগোরিদমের ক্ষেত্রে সবার ফার্স্টে একটা স্টেপ থাকে, সেটা হচ্ছে স্টার্ট। স্টার্টের পরে আমরা কোথায় চলে যাব? দেখো ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা কি কি সাইন ব্যবহার করি এটাও শিখে এসেছি।
শুরু বা শেষের ক্ষেত্রে হচ্ছে আমরা ডিমের মতন একটা সাইন ব্যবহার করি, ইনপুট আউটপুটের ক্ষেত্রে সামান্তরিকের মতন সাইন ব্যবহার করি, যদি কোনো ক্ষেত্রে প্রসেসিং দেখাতে হয় সেক্ষেত্রে কি করি আমরা আয়তক্ষেত্রের মতন সাইন ব্যবহার করি, তাই না? আর যদি কোনো ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে আমরা ডায়মন্ড সাইন ব্যবহার করি। তো দেখো এখানে স্টার্টের পরে আমরা প্রোগ্রামে চলে যাই। দেখো প্রোগ্রামে আমরা কি করেছিলাম, একটা ইনপুট নিয়েছিলাম, তাই না? ইনপুটটা কি দিয়েছিলাম, ওয়াই। তাহলে এখানে লিখলাম ইনপুট ওয়াই দেওয়ার পরে তারপরে কি করেছিলাম, এই ওয়াইটাকে আমি একটা কন্ডিশন দিয়ে চেক করেছিলাম, তাই না? কন্ডিশনটা ছিল যে ওয়াই আমার 400 দ্বারা ভাগ যায় কিনা, অথবা 4 দ্বারা ভাগ যাবে এবং 100 দ্বারা ভাগ যাবে না। তাহলে দেখো যদি এটা সত্যি হয় তাহলে প্রিন্ট করেছি লিপ ইয়ার, যদি সত্যি না হয় তখন প্রিন্ট করেছি নট লিপ ইয়ার। এই যে সত্য মিথ্যা, যদি হয় তাহলে এটা করব, যদি না হয় তাহলে এটা করব। তাহলে এখানে একটা ডিসিশনের ব্যাপার চলে আসে। আর আমি আগেই বলেছিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, এরকম ডায়মন্ড সাইন ব্যবহার করতে হবে। এর ভিতরে আমরা সেই শর্তটা লিখে ফেলবো। এখন শর্তটা বড় হওয়ার কারণে আমি এখানে ধরে নিচ্ছি একটা স্টার দিলাম, এই স্টারটা কি তার মানে কি সেটা আমি এখানে লিখে নিব। তাহলে দেখো যদি এটা সত্যি হয় এখান থেকে দুইটা আউটপুট আসবে, যদি এটা সত্যি হয় তাহলে একটা আউটপুট পাবো, যদি এটা সত্যি না হয় সেক্ষেত্রে একটা আউটপুট পাবো। সত্যি হলে অর্থাৎ যদি ইয়েস হয় তখন আমি আউটপুটে দেখাবো যে লিপ ইয়ার। এই যে ইনপুট এবং আউটপুটের জন্য আমি কি বলেছিলাম, সামান্তরিক। তাহলে এটা আবার কোথায় চলে যাবে, সামান্তরিকের ভিতরে লিখবো কি প্রিন্ট লিপ ইয়ার, বা শুধু লিপ ইয়ার লিখে নিলাম লিপ ইয়ার। যদি এটা নো মানে কন্ডিশনটা যদি সত্যি না হয় সেক্ষেত্রে আমি লিখে নিব নট লিপ ইয়ার। এরপরে দেখো এখন এই দুইটার যে কোনো একটা হবে, সেখান থেকে আবার আমার কনক্লুশন টানতে হবে। তো কনক্লুশন করার জন্য দেখো দুইটা থেকে আমি নিয়ে একটা সংযোগ চিহ্ন ব্যবহার করলাম। এই সংযোগ চিহ্ন দেওয়ার জন্য আমরা এরকম সার্কেলের মতন ব্যবহার করি, দেন সবার লাস্টে শুধু ইন্ট দেওয়ার জন্য এরকম ডিম্বক সাইনের ভিতরে তুমি লিখে দিবে। এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। ফ্লোচার্ট একদম সহজ। তাহলে প্রথমে কি করেছিলাম, ইনপুট নিলাম স্টার্ট, তারপরে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে এখানে আমি কন্ডিশন চেক করলাম। আর তোমরা যদি এরকম করে থাকো, দেখো এরকম ছোট একটা সাইনের ভিতরে এত বড় কন্ডিশন লেখা সম্ভব নয়, সেক্ষেত্রে আমি স্টার্ট দিয়েছিলাম। স্টার্ট যদি দাও, এরকম স্টার সাইন যদি ব্যবহার করো বা যে কোনো একটা সাইন যদি ব্যবহার করো, সেক্ষেত্রে এই সাইনের অর্থটা কি সেটা কিন্তু অবশ্যই ফ্লোচার্টের নিচে লিখে দিতে হবে। যে স্টার মানে হচ্ছে যে ভ্যারিয়েবলটা নিয়েছি সেটা 400 দ্বারা ভাগ যায়, অথবা 4 দ্বারা ভাগ যাবে এবং 100 দ্বারা ভাগ যাবে না। সেখান থেকে যদি ইয়েস হয় আমি দেখিয়েছি এটা লিপ ইয়ার হবে, যদি না হয় নট লিপ ইয়ার। দেন দুইটাকে কনক্লুশনে নিয়ে নিলাম ইন্ট। ওকে, এরপরে চলো অ্যালগোরিদমে চলে যাই। অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা কি করি, স্টেপ বাই স্টেপ কাজ করি। স্টেপগুলো কি হবে, স্টেপ 1 ফার্স্ট স্টেপে কি ছিল, স্টার্ট। এরপরে স্টেপ 2, তারপরের স্টেপে কি করেছি, একটা ইনপুট নিয়েছি, তাই না?